নমস্কার। খবরদার, কথা নয়। অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল, আপনাদের কাছে সমস্ত ফলাফল চলে এসেছে। আমরা নির্ধারিত সময়ে যা যা বলেছিলাম এই পর্যন্ত, হ্যাঁ, আমরা কোনো এক্সিট পোল করিনি দেখেই বোধহয় অনেকটা সাহস করেই আপনাদের কাছে চলে আসতে পারলাম। কারণ যারা যারা এক্সিট পোল করেছিলেন তাদের এক্সিটটা কোথায় হয়েছে আমি জানি না, কিন্তু মানুষের কাছে গণমাধ্যমের যে বিশ্বাসযোগ্যতা তা কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিল। হ্যাঁ, কেউ কেউ কাছাকাছি বলেছেন, একেবারে হাতে গোনা। আমরা সেদিকে যাচ্ছি না, যেদিকে যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, যদি শব্দটাকে এরকম রাখি, পুনর্মানব ভব, তাহলে কেমন হয় ভাবুন তো? পুনর্মানব ভব অর্থাৎ যারাই ক্ষমতায় আসছেন তারা আবার মানুষের জন্য আসুন। কারা ক্ষমতায় আসছেন? নিশ্চিতভাবেই এনডিএ এগিয়ে রয়েছে এখন, তবে এককভাবে বিজেপি দল তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভারতবর্ষের তথা পৃথিবীর বৃহত্তম দল তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং ইন্ডিয়া অনেকটাই এগিয়েছে। প্রায় 100-র কাছাকাছি সিট তারা বাড়িয়ে নিয়েছেন। আমরা যেটা বলছিলাম, চূড়ান্ত মেরুকরণের পরও হিন্দুত্ব, পাকিস্তান, মুসলিম, মঙ্গলসূত্র, গাই ভ্যাঁস, সমস্ত সূত্রকে আমাদের বক্তব্য ছিল, খবরদার কথা নয়ের বক্তব্য ছিল যে এইগুলি মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না। কেউ কেউ হয়তো হেসেছিলেন, কেউ মুচকি হেসেছেন, কেউ কেউ হো হো করে হয়তো হেসেছেন। মনে রাখতে হবে, আমরা বলেছিলাম যে রাম মন্দির খুব বড় ইস্যু হচ্ছে না। হয়তো কেউ কেউ হেসেছিলেন, কয়েকশোবার প্রণামও করেছেন, কিন্তু কথা হচ্ছে, আসল কথাটা যে জায়গায় এলো, এক কথায় যদি বলি, পুনর্মানবভব সহ আবার ধর্মনিরপেক্ষতার প্রতি আস্থা রাখলো ভারতীয় জনগণ। এই নিয়েই আজকে আলোচনা করব। কে কোন সিট জিতেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে। সেই নিয়েই আজকে আলোচনা করব যে ভারতবর্ষের এই নির্বাচনটা কি দিশা দিল। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায়বর্মন, আমার বাঁদিকে বসেছেন। পুরুষোত্তম দা, সরাসরি যদি আজকে কোনো ভনিতা না করি যদি প্রশ্নটা করি যে আমরা যদি বলি গণতন্ত্রের জয়, এ কথাটা যদি বলি, কিন্তু জয়টা কোথায় হলো? যদি ইন্ডিয়া জোট জিত, যারা গণতন্ত্রকে সামনে রেখে ব্যাপক প্রচার করেছে, আরও অনেক কিছু ইস্যু ছিল, সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোট তো এখনও সংখ্যাতত্ত্বের দিক থেকে পিছিয়ে রয়েছে। সেটাকে গণতন্ত্রের জয় আপনি কীভাবে বলবেন? অবশ্যই এই নির্বাচনের ফলাফল দেশকে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তির চূড়ান্ত স্বৈর শাসন থেকে রক্ষা করেছে। সেক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী বিজেপির যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, তাকে তারও অঙ্কুশ পরিয়েছে। কোন প্রেক্ষাপটে নির্বাচন হয়েছিল এটা আমাদের খেয়াল রাখতে হবে। গত 10 বছর যাবৎ 2014 থেকে 2024 অবধি বিজেপি দল আরএসএসের নেতৃত্বে কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতাসীন হয়ে যে চেষ্টাটা সবচেয়ে বেশি করেছে সেটা হলো এ দেশে বিরোধী দল পক্ষকে দরমুজ করা, বিরোধী পক্ষকে একদম ভারতকে বিরোধী মুক্ত করা, সমস্ত রকম বিরোধিতাকে বন্ধ করে দেওয়া। পার্লামেন্টেও দেখা গেছে, পার্লামেন্টে 142 জন সদস্যকে একদিনে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশের ইতিহাসে এই ধরনের নজির খুব একটা পাওয়া যাবে না। তারপর ইডি সিবিআইকে ব্যবহার করা, মিডিয়া দখল করে নেওয়া, সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলো যাদের কাজ হচ্ছে সংবিধানকে রক্ষা করা, মানুষের অধিকার রক্ষা করা, সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে বিজেপি আরএসএস দখল করেছে। নির্বাচন কমিশন অধিকাংশ ক্ষেত্রে ঠুটু জগন্নাথ, আদালত দায়িত্ব পালন করতে পারছে না।
দায়িত্ব পালন করছে না অনেক ক্ষেত্রেই, এক দমবন্ধকর অবস্থায় বিজেপি ভারতবর্ষকে নিয়ে গিয়েছিল। এই নির্বাচনে ভারতবর্ষের জনগণ এক শক্তিশালী বিরোধী পক্ষ দেশকে উপহার দিয়েছে, যারা আগামী 5 বছর দেশের স্বার্থে গণতন্ত্রকে রক্ষা করার প্রশ্নে ভূমিকা পালন করতে পারবে। বিজেপি চাইছিল কংগ্রেস মুক্ত ভারত, বিজেপির স্লোগান ছিল, কিন্তু আসলে মূল কথা ছিল বিরোধী মুক্ত ভারত, সমস্ত রকম বিরোধিতাকে দমন করা। সারা দেশ এক নেতা, এক ভাষা, এক আখ্যান, এক ফ্যাসিস্ট বুলডোজার সারা দেশে চালাতে চাইছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নির্বাচন ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে এক সন্ধি পরীক্ষা ছিল, এক অগ্নি পরীক্ষা ছিল। আমাদের খেয়াল রাখতে হবে, নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে কথা বলেন না, মণিপুর নিয়ে কথা বলেন না। পার্লামেন্টে উনি উপস্থিত খুব কম থাকেন। পার্লামেন্ট সংসদীয় গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা শুধুমাত্র মুখে, কার্যক্ষেত্রে গত 10 বছরে সংসদীয় গণতন্ত্রের পক্ষে প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা আমরা দেখিনি, বিজেপি দলেরও দেখিনি। কিন্তু এই সংসদের বিদায়ী অধিবেশনের শেষ দিনে সারা সংসদ জুড়ে জয় শ্রীরাম স্লোগান, মোদি জিন্দাবাদ স্লোগান। এর মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন যে আপকি বার 400 পার, এবং বলেছিলেন যে আমরা ক্ষমতায় আসছি তৃতীয়বারের জন্য, এবং সারা বিশ্বের রাষ্ট্রনেতারা আমাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানাচ্ছেন যে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে যাতে আমি তাদের দেশগুলোতে যাই। এই ঘোষণা দিয়ে বিজেপি এক রণহুঙ্কার তুলেছিল, এবং বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন 400 পার, 400 অতিক্রম করা যাবে। এটাকে বিজেপির গদি মিডিয়া, আমাদের দেশের বৃহৎ মিডিয়া চ্যানেলগুলো, সেটা সারা দিন সারা রাত কীর্তন তুলে এমন একটা মহল, এমন একটা পরিস্থিতি তৈরি করছিল যে বিজেপির অশ্বমেধের ঘোড়াকে কোনোভাবে আটকানো যাবে না, বিজেপি এবার 400 নিয়ে আসবে। রাম মন্দির, রামলালা প্রতিষ্ঠা, এ নিয়ে সারা দেশে তোলপাড় করা হয়েছিল। সে এবং ইডি, সিবিআই, ইলেকট্রাল বন্ডের হাজার হাজার কোটি টাকা, গদি মিডিয়া, গোয়েবলসীয় প্রচার, নির্বাচন কমিশন নীরব দর্শক, আদালত অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করছে না, সমস্ত প্রতিষ্ঠানগুলো বিজেপির দখলে, এক অসম প্রতিযোগিতা। সেই অসম প্রতিযোগিতায় ভারতবর্ষের মানুষ এইবারের নির্বাচনে মুখের মতো জবাব দিয়ে বিজেপিকে 300-র নিচে, এনডিএকে 300-র নিচে আটকে দিয়েছেন, এবং বিজেপিকে 250-এর নিচে আটকে দিয়েছেন। এটা কিন্তু আমি বলবো গণতন্ত্রের জয়। এর ফলে গণতন্ত্র বেঁচে গেল, কারণ সামনের বার 400 অতিক্রম করার স্লোগান মোদি দিয়েছিলেন একটা লক্ষ্যকে সামনে রেখে, যে সংবিধানকে পাল্টে দেবেন, সংবিধানকে পাল্টিয়ে দিয়ে দেশে এক ধর্মীয় রাষ্ট্রহীন দেশকে পরিণত করবেন, সংরক্ষণ তুলে দেবেন, দলিতদের অধিকার বাতিল করবেন, রাজ্যগুলোর যে যতটুকু হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা কেড়ে নেবেন। ভারতবর্ষের শাসন কাঠামোর যে ফেডারেল যুক্তরাষ্ট্র কাঠামো, একে ধ্বংস করে সারা দেশে এক দেশ, এক নেতা, এক নির্বাচন, এক দল, এক ভোট, এই চালু করার চেষ্টা করছিলেন। এবং ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছিল এটা বিপদ সংকেত। যদি 400 নিয়ে মোদি এবং এনডিএ ক্ষমতায় আসতে পারে, তাহলে দেশ ছাড়খাড় হয়ে যাবে, দেশ ছাড়খাড় হয়ে যাবে। এর মধ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ দেওয়ালে পিঠ দিয়ে লড়াই করেছিলেন, এবং গদি মিডিয়া চাইছিল নির্বাচনটাকে 400 পারে নিয়ে যাওয়ার জন্য। গদি মিডিয়া চাইছিল নির্বাচনে মোদী সরকারের ব্যর্থতাগুলো যাতে সামনে না আসে। গদি মিডিয়া চাইছিল নরেন্দ্র মোদীকে অতি মানব হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য। নরেন্দ্র মোদী বলতে শুরু করেছিলেন আমি অবতার রূপে আবির্ভূত হয়েছি। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জীবন জীবিকার প্রশ্নে, রুটি রুজির প্রশ্নে, মূল্যবৃদ্ধির প্রশ্নে মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এবং বিজেপিকে পরাস্ত করেছে। এটা কিন্তু বিরাট জয়। এটাকে সাধারণভাবে দেখলে হবে না, বাইরে থেকে দেখলে মনে হতে পারে যে বিজেপি তো তৃতীয়বার ক্ষমতা এসেছে, কিন্তু মনে রাখতে একটা ফ্যাসিস্ট শক্তি, যার সর্বগ্রাসী ক্ষমতা, যে সমস্ত প্রশাসন, সমস্ত প্রতিষ্ঠানগুলো দখল করে বসে আছে, যেখানে বিরোধীরা ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার, তাদের উপর সিবিআই, ইডি, তাদের বিরুদ্ধে সমস্ত কিছু। এর মধ্যে দাঁড়িয়ে অভিমন্যের মতো লড়াই করেছেন ভারতবর্ষের বিরোধীরা, ইন্ডিয়া জোট, এবং ভারতবর্ষের মানুষ দৃঢ়ভাবে, আমি বলবো এটা প্রধানমন্ত্রী মোদীর নৈতিক পরাজয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ 300-র উপর সিট নিয়ে আসতো, কিংবা 350-র উপর সিট নিয়ে আসতো, তাহলে বলা হতো এটা মোদীর ক্যারিশমা, বলা হতো মোদীর জন্যই জয় হয়েছে, মোদী অবতার। তাহলে যখন এনডিএ 294-290 আটকে গেল, বিজেপি 250-এর নিচে নেমে গেল, তাহলে বলতো এটা মোদীর পরাজয়। বলতে হবে তো, পরাজয়কে উৎসবে পরিণত করার কোনো অর্থ নেই। আমি বলবো এটা কিন্তু গণতন্ত্রের জয় হয়ে গেল।
এখন বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অনেক কারণে পায়নি, মানে অসম লড়াইয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা খুব কঠিন, কিন্তু অসম লড়াইয়ে ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী এক প্রাজ্ঞ রায় দিয়ে বিজেপির অশ্বমেধের ঘোড়াকে থামিয়ে দিয়েছেন। গত দু দফায় বিজেপি দল একক সংখ্যাগরিষ্ঠতার জোরে সারা দেশে যে বুলডোজার চালাচ্ছিল সমস্ত অর্থে, সেই বুলডোজার এখন চালানো যাবে না। এখন শরিকদের উপর নির্ভর করতে হবে। এখন বিজেপির মধ্যে প্রশ্ন উঠবে, নরেন্দ্র মোদীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এখন শরিকদের চাপ থাকবে। তাই এবং মানুষের আত্মবিশ্বাস মানুষ অর্জন করেছে। গত 10 বছর ধরে গদি মিডিয়া একটা অত্যন্ত পরিকল্পিতভাবে একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। মোদি এবং বিজি অপরাজয়, দে আর ইনভিনসিবল, তাদেরকে আটকানো যাবে না। মোদি চিরদিন রাজত্ব করবেন, বিজেপি চিরদিন রাজত্ব করবেন, তাদের অভিযানে পরাজয় বলে কোনো শব্দ নেই। কিন্তু এটা আজকে মানুষ প্রমাণ করলো যে আমি এক্সিট পোল সম্পর্কে পরে আসছি। মানুষ প্রমাণ করলো যে না, মানুষ বুঝলো যে মানুষের হাতে যদি দৃঢ়তা থাকে তাহলে ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দাররাও বীরের মতো ভূমিকা পালন করতে পারে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে গেছে। আর গত 10 বছর মানুষ ভয়ে প্রতিবাদ করেনি, বিরোধীরা ভয়ে সংকুচিত ছিল। আজকে এই নির্বাচনের জয় বিরোধীদের উৎসাহিত করেছে, বিরোধীদের সাহস জুগিয়েছে, সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। এবং আগামী 5 বছর প্রতি ইঞ্চিতে লড়াই হবে গণতন্ত্র রক্ষা করার প্রশ্নে এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করার প্রশ্নে, জীবন জীবিকার প্রশ্নে প্রতি ইঞ্চিতে দেশের মানুষ লড়বেন, লড়ে গণতন্ত্রকে রক্ষা করবেন। এটা কিন্তু নিশ্চিত। এবং সেই কারণেই বলবো এটা একটা বিরাট জয় হয়েছে, গণতন্ত্র বেঁচে গেল। যদি মোদি এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ফিরে আসতো তাহলে এটাই হতো বোধহয় ভারতের শেষ নির্বাচন। এবার এটা হবে না। পুরুষোত্তম দা, পাশাপাশি যে এই ভোটের রেজাল্টের আগে যে কথাগুলি আপনি বললেন যে মিডিয়া ব্যাপকভাবে বিক্রি হয়ে গিয়েছে, এই যে অভিযোগটা উঠছে, কিছু কিছু ক্ষেত্রে তো এখন মুখ খোলার সুযোগ নেই, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো প্রমাণ চলেই গেল, বিশেষ করে এক্সিট পোলের ক্ষেত্রে। সাধারণভাবে এই যে সেফরোলজি কথাটা, তার উপরে কি প্রশ্নচিহ্ন উঠে গেল? প্রথমত একটা কথা হলো নির্বাচনী সমীক্ষা, বুথ ফেরত সমীক্ষা, ভোট সমীক্ষা, এতে ভুল হতেও পারে। কিন্তু ভুল হওয়া আর উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল করা, এর মধ্যে ফারাক আছে। আজকে গত 10 বছরে এটা প্রমাণিত যে মিডিয়া, গণতন্ত্রে সংবাদ মাধ্যম, গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যে কোনো গণতন্ত্রে। এবং গণমাধ্যম, সংবাদ মাধ্যমের দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রী কতক্ষণ ধ্যান করলেন, প্রধানমন্ত্রী সকালে উঠে কতক্ষণ তুলসীমালা জপ করলেন, সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নয়। গণমাধ্যমের দায়িত্ব আছে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা বেকারি সম্পর্কে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা জনজীবনের সমস্যাগুলো নিয়ে। কিন্তু আমরা দেখেছি গত 10 বছরে মিডিয়া প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে না, শাসক দলকে প্রশ্ন করে না, মিডিয়া শাসক দলের মুখপত্রে পরিণত হয়ে গেছে। এবং এটা তো আমাদের সমস্ত বড় বড় চ্যানেলগুলো, বিগ ইলেকট্রনিক মিডিয়া, এগুলো সবগুলো অধিকাংশ আদানি এবং আম্বানির দখলে। তারা আগে যতটা পেশাগত স্বাধীনতা দিত এই মিডিয়া পরিচালকদের, আজকে সেই পেশাগত স্বাধীনতা তারা দেয় না। সবটা মিডিয়াই মোদির পক্ষে চলে গেছে। এবং এটাও গণতন্ত্র দুর্বল হওয়ার একটা কারণ। মোদিকে প্রশ্ন করে না কোনো মিডিয়া, প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করে না। আপনি কেন মণিপুর নিয়ে বলছেন না? আপনি পাকিস্তান নিয়ে বলেন, আপনি প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কেন আপনি পার্লামেন্টে মুখ খুললেন না? এই নির্বাচনে 7 দফায় মোদি তার নিজস্ব পছন্দ মাফিক মিডিয়া হাউসদের ডেকে 80টা সাক্ষাৎকার দিল। সেখানে কোনো সাংবাদিক, তারা কি সাংবাদিক হওয়ার যোগ্য? কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেন না। মণিপুর তো আপনার অঙ্গরাজ্য, মণিপুরে একটা গৃহযুদ্ধকালীন পরিস্থিতি, মণিপুর আড়াআড়িভাবে দুভাগে বিভক্ত হয়ে গেছে, মণিপুরে হাজার হাজার কয়েকশো মানুষ মারা গেছে। আপনি কেন মণিপুরে গেলেন না? আপনি কেন মণিপুরে পার্লামেন্টে মুখ খুললেন না? কোনো মিডিয়া তো প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলো না। মিডিয়া তো প্রশ্ন করার সাহসটা হারিয়ে ফেলেছে। প্রশ্ন করার সাহস হারিয়ে মিডিয়ার মুখে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে। এটা গত 10 বছর প্রমাণিত। এবং এবারে নির্বাচনে উল্লেখযোগ্য ঘটনা হলো সাধারণ মানুষ এই ধরনের গর্দি মিডিয়ার উপর বিন্দুমাত্র বিশ্বাস করে না। সাধারণ মানুষ বিকল্প মিডিয়ার সন্ধানে আছে। ইউটিউব চ্যানেলগুলো, ছোট ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, তারা বিকল্প মাধ্যম হিসেবে কাজ করছে। হাজার হাজার ইউটিউব চ্যানেল, হাজার হাজার ডিজিটাল প্ল্যাটফর্ম, তারা এই গদি মিডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সত্য আখ্যান মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য। এবং এই যে এক্সিট পোল, এগুলো বানানো বলছিল
কারণ আমরা যখন এক্সিট পোল দেখলাম দুদিন আগে, আজকে তো এক্সিট পোলের ফলাফল আমরা দেখি, এগুলো সমস্ত এক্সিট পোল তার ঘরের মতো আলোচনাও করেছি। মুখ করেছে। এবং আমরাই তখন বলেছিলাম, কারণ আমরা যা কাগজে পড়ছিলাম উত্তরপ্রদেশের সম্পর্কে, অন্যান্য রাজ্য সম্পর্কে, গ্রাউন্ড রিয়েলিটির সাথে তো মিডিয়ার প্রজেকশন কোনোভাবেই মেলে না। মিডিয়া ইচ্ছা করে, মোদি যেহেতু 400 বলেছেন সেই কারণে সমস্ত মিডিয়ার এক্সিট পোলে মোদিকে 400, প্রধানমন্ত্রী মোদিকে 400, এনডিকে 350, 400 দেখানো হয়েছিল। এটা আজকে মানুষ জলের মতো পরিষ্কার হয়েছে। আজকে গতকালকে ছিল গদি মিডিয়ার তিরোধান দিবস। আমি বলবো গদি মিডিয়ার উপর বিশ্বাসযোগ্যতা যাও ছিল সবটাই ফুরিয়ে গেছে। মানুষ এই মিডিয়াতে এখন ফিরেও তাকাবেন না, যদি না মিডিয়া, গদি মিডিয়া তাদের স্বভাব পরিবর্তন করে শাসককে প্রশ্ন করার মৌলিক দায়িত্ব পালন না করেন, তাহলে গদি মিডিয়ার দরজা জানলা বন্ধ হয়ে যাবে। এবারে নির্বাচনে বা নির্বাচনের আগে থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী পদযাত্রা করেছেন, মণিপুরে ছুটে গেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। মানুষের কাছে ওনার একটা গ্রহণযোগ্যতা বাড়বে বলে অনেকেই আমরা অনেকবারই এরকম আশা ব্যক্ত করেছিলাম, গ্রহণযোগ্যতাটা এসেছে। এবারের নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীকে যে পাপ্পু গান্ধী বা পাপ্পু টাপ্পু বলে যেরকম রসিকতা করা হতো, এটা কি আর ধোপে টিকবে এখন? আমি তো প্রথমেই বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস, বিজেপি প্রথম থেকেই কংগ্রেস মুক্ত ভারত অভিযান ভারতকে করার ডাক দিয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল শুধু কংগ্রেসকে ধ্বংস করানো, সমস্ত বিরোধী মতকে ধ্বংস করা। এবং কংগ্রেসের নেতা হিসেবে রাহুল গান্ধীকে তারা জঘন্য কুরুচিকর আক্রমণ করেছেন। কিন্তু রাহুল গান্ধী বিশেষত তার দুটো ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রার মধ্য দিয়ে উনি প্রমাণ করেছেন যে উনি আগামী দিনে ভারতবর্ষের মানুষের সুখ দুঃখের পাশে থাকার মতো দায়িত্ববান এবং দায়িত্বশীল নেতা হিসেবে পরিগণিত হয়েছে, নিজেকে তৈরি করেছেন। এটা অস্বীকার করার কারণ নেই। আর আরেকটা কথা হলো, রাহুল গান্ধীকে আমি কৃতিত্ব দেব, আমি রাহুল গান্ধীকে সাধুবাদ জানাই। যখন আজকে আমরা অনেকেই সাহস পেয়েছে, আজকে এখন দেখবেন সবার সাহস বাড়ে। সাহস তো ভয় যেমন সংক্রামক, সাহসও সংক্রামক। এই মোদির এই নির্বাচনের বিপর্যয়, এই বিপর্যয় অনেককে সাহস হবে, অনেকে এখন মুখ খুলতে শুরু করবেন, এটা স্বাগত। কিন্তু রাহুল গান্ধী একমাত্র জাতীয় স্তরে বামপন্থী ছাড়া জাতীয় স্তরে একমাত্র নেতা বলবো, কিংবা কয়েকজন নেতার মধ্যে রাহুল গান্ধী অন্যতম, যিনি সবসময় আরএসএসের সাম্প্রদায়িক বিভাজনকারী রাজনীতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন। আরএসএসের ঐতিহাসিক ভূমিকার উপর বারবার আলোকপাত করেছেন। তাদের ভূমিকা কী ছিল স্বাধীনতা সংগ্রামের সময়, এখন আরএসএস কী বিভাজনকারী ভূমিকা নিচ্ছে, সাম্প্রদায়িক মেরুকরণের ভূমিকা নিচ্ছে। আরএসএস যে ভারতবর্ষের যে মূল ভাবনা, এই বহু ধর্মের ভারতবর্ষ, বিবিধের মাঝে মিলনের ভারতবর্ষ, আমাদের যে প্লুরাল কালচার, এটার উপর এর উপর আরএসএস বিশ্বাস করে না। আরএসএস উগ্র জাতীয়তাবাদী ধর্মান্ধ শক্তির প্রতিনিধিত্ব করে। এই উগ্র জাতীয়তাবাদী ধর্মান্ধ শক্তি ভারতবর্ষের মূল ভাবনার বিরোধী, ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির বিরোধী, এবং এটা ভারতবর্ষের জনগণকে দুর্বল করছে। এটা কিন্তু রাহুল গান্ধী বারবার সোচ্চারে বলার সাহস গত 10 বছর ধরে করেছেন, এবং তার ফলেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এত আক্রমণ। রাহুল গান্ধীকে পাপ্পু বলা কিংবা রাহুল গান্ধীকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কিন্তু বিজেপি আরএসএস একটা স্ট্র্যাটেজিক কৌশল ছিল, একটা স্ট্র্যাটেজি ছিল রাহুল গান্ধীকে আন্ডারমাইন করো। কেন রাহুল গান্ধীকে আন্ডারমাইন করো? কারণ রাহুল গান্ধী সাহস দেখাচ্ছেন প্রথম থেকে আরএসএস বিজেপির আনহোলি নেক্সাস, তাদের যে বিধ্বংসীকারী ভূমিকা, তাদের যে সংবিধান বিরোধী ভাবনা, উনি সামনে আনছেন। বারবার বুকের পাটা লাগে, রাহুল গান্ধী সেই বুকের পাটা আছে, সেই কারণে রাহুল গান্ধীর উপর আক্রমণ। এইবারের নির্বাচনে আরেকটা কথা বলা দরকার, আমরা গত আলোচনায় বলেছিলাম, এইবারের নির্বাচনে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী 206টি বক্তৃতায় যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ করেছেন, যেভাবে হিন্দু মুসলমান প্রশ্নে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন, যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করেছেন, যেভাবে কংগ্রেসের নির্বাচনী ইশতেহারকে বিকৃত করে উপস্থাপনা করেছেন, মূল উদ্দেশ্য একটাই, হিন্দুদের কনসলিডেট করো,
হিন্দুদের কনসোলিডেট করে, যেহেতু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, তারা যাতে ভোটের সময় তাদের রুটি রুজির প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন, চাকুরির প্রশ্ন, সংরক্ষণের প্রশ্ন এগুলো ভুলে গিয়ে সে যেন ভাবে সে আমি হিন্দু, এবং হিন্দু ক্ষত্রেমে এই অলিক ভাবনায় তাড়িত হয়ে যাতে সে ভোটাধিকার প্রয়োগ করে। তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী আইন ভঙ্গ করে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য একের পর এক বক্তৃতা দিয়ে গেছেন। এবার কিন্তু ভারতবর্ষের মানুষ, বিশদ উত্তরপ্রদেশের মানুষ এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মুখের মতো জবাব দিয়েছে। আর ভারতবর্ষের মানুষ স্পষ্টভাবে বলেছে, অনেক হয়েছে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি, অনেক হয়েছে রামকে নিয়ে রাজনীতি, আর নয়। আমরা রুটি চাই, আমরা ভাত কাপড়া মকান চাই, আমরা কাজ চাই, আমরা মূল্যবৃদ্ধি কমা চাই, আমরা ঘর চাই, আমরা স্বাস্থ্য চাই, আমরা শিক্ষা চাই, আমরা হিস্সা চাই, আমরা সংরক্ষণ চাই, আমরা কাস্ট সেন্সাস চাই, আমরা সম্পদের বিকেন্দ্রীকরণ চাই, আমরা ভারতবর্ষে ধনবৈষম্যের অবসান চাই, আমাদের একটা উন্নতর জীবন চাই। মন্দির মসজিদ নিয়ে এই ব্যাপক শোরগোল তোলে আমাদেরকে বেপথু করার চেষ্টা আমরা আর মেনে নেব না। সেই কারণেই দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি গতবার বেনারস থেকে 5,70,000 ব্যবধানে জয়ী হয়েছিলেন, তিনি এবার মাত্র 1-1.5 লক্ষ ভোটে জয়ী হয়েছেন। এবং অযোধ্যা, ফৈজাবাদ সহ, অযোধ্যা হচ্ছে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ফৈজাবাদ সহ আশেপাশের সমস্ত কেন্দ্রগুলোতে বিজেপি হেরেছে। মন্দির মসজিদের রাজনীতি মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। অযোধ্যার মানুষের প্রশ্ন, মন্দির হয়েছে ভালো কথা, রাম মন্দির আমার ক্ষুধা নিবারণ করছে না। রাম মন্দির তো গ্যাস সিলিন্ডারের দাম 1200 থেকে 300 এনে দিচ্ছে না। হিন্দু রাষ্ট্র তো হিন্দুদের ঘরে ঘরে চাকরি দেবে না। হিন্দু রাষ্ট্রের তো স্লোগান, আমরা হিন্দু মুসলমান সবাই মিলে থাকবো। এই যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মানুষের রায়, এটা কিন্তু একটা সাম্প্রদায়িক রাজনীতির দিন আমার মনে হয় ফুরিয়ে আসছে। সাম্প্রদায়িক রাজনীতির বীজদান ভারতবর্ষের ভোটাররা এবার ভেঙে দিয়েছেন। এবং আমি রাহুল গান্ধী প্রশ্ন বলছিলাম, রাহুল গান্ধী আমি অনেক আগেই বলেছিলাম, রাহুল গান্ধীকে আমি কৃতিত্ব দিই, তিনি কিন্তু বিজেপি আরএসএসের বিরুদ্ধে বুকের পাটা নিয়ে লড়েছেন। রাইট, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন। এবার সর্বশেষ যে জায়গাটায় আসতে চাইছি, পশ্চিমবঙ্গের ভোট। যেমন আমি যে এক্সিট পোলের কথা ধরছি না, আপনি তো এটাকে ইয়ে করে দিলেন। এর জায়গায় একটা তথ্য যেটা দেওয়ার দরকার, সেটা হচ্ছে আপনারা ইন্দোর যে লোকসভা কেন্দ্র, এই ইন্দোর লোকসভা কেন্দ্রে নোটা ভোট পড়েছে 2,18,000 এবং যিনি জিতেছেন তিনি বিজেপিরই। সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তাকে প্রত্যাহার করানো হয়েছিল এবং বিজেপিতে যোগদান করানো হয়েছিল এই ইন্দোরে, মধ্যপ্রদেশের অন্তর্গত। সেই জায়গায় দ্বিতীয় স্থান যিনি জিতেছেন তিনি 11,75,000 ভোটে জিতেছেন, 75,092 ভোটে জিতেছেন। তার সঙ্গে দ্বিতীয় স্থান যিনি পেয়েছেন তিনি হচ্ছেন নোটা। এই মিস্টার নোটা পেয়েছেন 2,18,000। বুঝুন না, এটা কিন্তু এবারের নির্বাচন বিপজ্জনক সংকেত। সুরাটে বিজেপি যেটা করলে, এমনিতেই গুজরাট বিজেপির একদম হাতের মধ্যে, একদম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি গুজরাটে, সেখানে সুরাটে এমনিতেই জিততো। কিন্তু এটাও বিজেপির সহ্য হলো না। এই ডিএমকে দিয়ে, রিটার্নিং অফিসারকে দিয়ে কংগ্রেসের প্রার্থীর নমিনেশন বাতিল করে, কংগ্রেস প্রার্থীর পক্ষে যারা নাম মনোনয়ন সুপারিশ করেছিল তাদেরকে জোর করে চিঠি আদায় করে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো। যেটা ত্রিপুরা যে পঞ্চায়েত হয়, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন হয়, ত্রিপুরার যে পৌরসভা নির্বাচন হয়, এটা কিন্তু বিজেপি সুরাটে করলো, ইন্দোরে করলো, চণ্ডীগড়ে করলো। এবারের নির্বাচনে কিন্তু অশনি সংকেত ছিল যে ভারতবর্ষের আগামী দিনে ভোট হবে না। এইভাবেই লোকসভা কেন্দ্রেও ভোটারদের প্রার্থীদের প্রার্থীপদ প্রত্যাহার করে নির্বাচনে জয়ী হয়ে বিজেপি। কিছু জায়গায় অপ্রয়োজনীয়, দরকারই ছিল না, কিন্তু তারা এটা করবে, ত্রিপুরায় তারা করছে না। কিন্তু এবারের নির্বাচনে মানুষ এই বিপদগুলো আজ করতে পেরেছে বলেই বিজেপিকে 250-এর নিচে নামিয়ে দিয়েছে। আমি সর্বশেষ যে জায়গাটা যাচ্ছি, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। পশ্চিমবঙ্গে ত্রিপুরার একটা যোগাযোগ থাকে ভোটের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্লিন সুইপ করেছে, সেখানে ইন্ডিয়া জোট 30টা সিটই পেয়ে গেছে, এক অর্থে বিজেপি পরাস্ত হয়েছে আমাদের পক্ষে। সেখানে একটা জিনিস প্রশান্তরা যেটা জানতে ইচ্ছা করছে, এই যে দুর্নীতির বিষয়টা যে পশ্চিমবঙ্গে এলো,
সেটা কিন্তু মানুষ অভিযোগ আকারেই রেখে দিল, সেটাকে আর খুব একটা মানলো না। সন্দেশখালিও খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় গেল না, সন্দেশখালি তো জিতলো। আমার যেটা মনে হয়, সেখানে বামপন্থীদের লড়াইটা এত পিছিয়ে গেল কী করে? আমার যেটা মনে হয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছে পশ্চিমবঙ্গ মানুষ সচেতনভাবে বুঝতে পেরেছিল বড় বিপদ হচ্ছে বিজেপি। আর দুর্নীতির প্রশ্নে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, মাথার চুল থেকে পায়ের নখ অবধি তৃণমূলের দুর্নীতি এই পশ্চিমবঙ্গ মানুষ জানে। কিন্তু বিজেপি তো আরও বড় ডাকাত। আর এইবারের পশ্চিমবঙ্গের মানুষের কাছে প্রশ্ন ছিল ফেসিস্টদের রুখতে হবে, বিজেপিকে পরাস্ত করতে হবে, বিজেপিকে আটকাতে হবে। বিজেপি যদি এবার ক্ষমতায় আসে, ফেসিজম দেশে ছেয়ে বসবে। সর্বভারতীয় প্রেক্ষাপটের চিন্তা, এবং নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষ খুব সঠিকভাবেই সর্বভারতীয় প্রেক্ষাপটে নির্বাচনটাকে দেখেছে এবং মনে করেছে বিজেপিকে রুখতে গেলে আমার তৃণমূল দরকার। গ্রামে যখন ডাকাত পড়ে তখন গ্রামের সবাই মিলে ডাকাতকে প্রতিরোধ করে, তখন নিজে এক একজন ডাকাত হয়ে যায়। পশ্চিমবঙ্গবাসীর মনে হয়েছে বিজেপি একটা ফ্যাসিস্ট দল, বিজেপিকে আটকাতে হবে। সেই কারণে পশ্চিমবঙ্গ বিজেপির বিরুদ্ধে তৃণমূলই আপাতত হবে আমার কাছে একমাত্র ঢাল বিজেপিকে আটকানোর জন্য। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল ঢালকে ব্যবহার করেছে। আর বামপন্থীদের সম্পর্কে বলতে গেলে যেটা বলতে হবে, বামপন্থীদের একটা সিট বেড়েছে যদিও। আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে বামপন্থীরা আমি তাদের নির্বাচনী বক্তৃতাগুলো দেখেছি, প্রচারের অনুসরণ করার চেষ্টা করেছি। তাদের তো প্রচারটাই ছিল ভুল। তারা তো নির্বাচনটাকে দেখেছে বিধানসভা নির্বাচন হিসাবে। আমি তাদের নেতাদের বক্তৃতা শুনেছি, এখানে তো আধ ঘন্টার বক্তৃতার মধ্যে 25 থেকে 26 মিনিট 27 মিনিট তৃণমূলের বিরুদ্ধে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট বিজেপির বিরুদ্ধে। লড়াইটা তো বিজেপির, এটা বিধানসভা নির্বাচন নয়। বিজেপি আর বামপন্থীদের একটা মঞ্চে নিয়ে গেছে মানুষ, বুঝতে অনেক বামপন্থীরা তো আসল জায়গাটাই বুঝতে পারেনি। তরুণ মুখ, সব ছেলে মেয়েরা লড়াই করছে, কিন্তু তাদের তো রাজনীতিটাই ভুল ছিল। এবং এই কারণে এই পরাজয় হয়েছে। মানুষ তাদেরকে মনে করেনি তারা ভোট কেটে ভোট নষ্ট করবে। মানুষ যদি বামপন্থীরা যদি মানুষের বিশ্বাস অর্জন করতে পারতো যে না, আমাদের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে, আমরা বিজেপিকে আটকাবো, বিজেপিতে আটকাতে গেলে তৃণমূলকেও আটকাতে হবে, এবং লড়াইটা আমরা বিজেপিতে লড়বো, তারা তো এটা করেনি। আপনি তাদের বক্তব্য এগুলো অনুসরণ করে দেখবেন, তাদের নির্বাচনের প্রচারে সবটাই তৃণমূলের বিরুদ্ধে। এখানে তো তৃণমূল ইস্যু নয়, অনেকটা বিধানসভার ধাঁচে। এটা বিধানসভার ভোট না, লোকসভার ভোট। এই লোকসভার ভোট আমাকে বিজেপিকে আটকাতে হবে, এই জায়গাটা তো বামপন্থীরা ধরতে পারেনি বলে মানুষ বামপন্থীদের ভোট দেয়নি। তারা যে জায়গায় ছিল সেই জায়গায় এটা হয়েছে। এবং এর অর্থ এই নয় যে বামপন্থীরা ফুরিয়ে গেছে। বামপন্থার দরকার আছে, বা অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, তৃণমূলের সমস্ত অপরাধ নির্বাচনের ফলাফলে ধুয়ে মুয়ে গেছে তা নয়। কিন্তু বামপন্থীদের এই হতাশাজনক অবস্থানের জন্য দায়ী বামপন্থী নেতৃত্বের অদূরদর্শিতা। পশ্চিমবঙ্গের বামপন্থী নেতৃত্ব বারবার একই ভুল করে যাচ্ছেন, বারবার তারা অদূরদর্শিতার পরিচয় দিচ্ছেন, তারা রাজনৈতিক প্রাজ্ঞতার পরিচয় দিচ্ছেন না। যদি তারা রাজনৈতিকভাবে প্রাজ্ঞতার পরিচয় দিতেন, তাহলে তারা মোদির বিরুদ্ধে লড়াইকে, বিজেপির বিরুদ্ধে লড়াই, এছাড়া তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে সিনক্রোনাইজ করতেন। কিন্তু তারা সমস্ত আক্রমণটা কেন্দ্রীভূত করেছেন তৃণমূলের বিরুদ্ধে। ভোটাররা স্বাভাবিকভাবে বলেছে এটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই তো দিল্লির বিরুদ্ধে লড়াই তো বিজেপির বিরুদ্ধে লড়াই। এই বামপন্থী রাজনীতিবিদরা আবারও প্রবীণ নেতারা অদূরদর্শিতার পরিচয় দিয়েছে, তার জন্য পশ্চিমবঙ্গে বামপন্থীদের ফলাফল হয়েছে। ঠিক। আর ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে কি বলবেন? ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তো ভোট বাড়ল, পশ্চিম আসনে প্রায় 5,09,350 হয়নি। তো ভোট হয় না। এখানেও আমার প্রশ্ন আছে, তারা কেন কংগ্রেস ইন্ডিয়া জোট গণনায় গেল? কেন গণনাকে বৈধতা দেওয়া হলে? এ তো হাস্যকর। ভোট হয়নি। আমি তো পশ্চিম ত্রিপুরা আসনে ভোট হয়নি, রামনগর উপনির্বাচনে ভোট হয়নি, এমনকি পূর্ব ত্রিপুরা আসনে ভোট হয়নি। এবং নেতৃত্বের অনেক সময় গ্রাউন্ড লেভেলে সে যোগাযোগই নেই। খোয়াইয়ে ভোট হয়েছে, কমলপুরে ভোট হয়েছে, তেলেমোড়ায় ভোট হয়েছে, পূর্ব ত্রিপুরা আসনে কি ভালো ভোট হয়েছে আমি তো বুঝি না। এবং এখানে তো নির্বাচনে গণনায় যাওয়া উচিত ছিল না আমার মতে, কারণ সবটাই তো প্রহসন। এটা কোনো পাগলে বিশ্বাস করবে? কত 15,000 18,000 ভোটে হয়েছে, ভোটের ব্যবধান 5 লক্ষ ভোটের ব্যবধান, 3 লক্ষ ভোটের ব্যবধান, এগুলো সব তো বানানো হয়েছে, একদম প্রহসন নির্বাচন। এবং এই ত্রিপুরার 2টি লোকসভা আসন এবং একটি বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রমাণ করলো নির্বাচন কতটা প্রহসন হয়েছিল। এবং নির্বাচন কমিশন এই প্রহসনকে এখন সিল মেরে দেবে। আমি আবারও বলবো, এইবারের নির্বাচন কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকাকে, ন্যাক্কারজনক ভূমিকাকে মানুষের সামনে আনলো।
প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো কুরুচিকর বিদ্বেষমূলক বক্তৃতা দিলেন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীকে নোটিশ করার সাহস করে না। 117টা চিঠি গেছে, একটা নোটিশ করার সাহস করে না। এখন এখন মানুষ, এখন এই নির্বাচনের পর আমাদের লড়াইয়ে নামতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে মানুষ যে সাহস দেখিয়েছেন, শক্তি সঞ্চয় করেছেন, এই সাহস ও শক্তির উপর নির্ভর করে আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, সমস্ত প্রতিষ্ঠানগুলোর স্বাধিকার ফিরিয়ে আনার প্রশ্নে আমাদের আরও সরব হতে হবে। নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালন করতে হবে, সংবাদ মাধ্যমকে দায়িত্ব পালন করতে হবে, অন্যান্য সংস্থাগুলোকে দায়িত্ব পালন করতে হবে, বিচার বিভাগকে দায়িত্ব পালন করতে হবে, নাগরিক অধিকারের প্রশ্নে ইডি সিবিআইকে সরকারের দখলমুক্ত করতে হবে। এই প্রশ্নগুলোতে এবং জীবন জীবিকার অধিকারের প্রশ্নে এখন থেকেই সারা দেশে আন্দোলন প্রতিবাদ হবে। এই নির্বাচনের ফলাফল এটি আমাদের শিক্ষা দিয়েছে যে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আত্মবিশ্বাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, স্বৈরাচার ফ্যাসিজম ভারতবর্ষের বুকে কোনো দিন দীর্ঘস্থায়ী হতে পারে না, হতে দেওয়া যায় না। আমরা শেষ করার আগে একটা তথ্য দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে ইন্ডিয়া জোট কিছুক্ষণ পরেই আবার সভাতে বসছেন, তারা দিল্লিতে বসবেন। তারা এখনও বিরোধী আসনে বসবেন কি না তার সিদ্ধান্ত হবে বিকেলে। তারা হয়তো সরকার গঠনের দাবি জানাতে পারেন। আমরা সর্বশেষ যে খবর পেয়েছি, বরিষ্ঠ নেতা মহারাষ্ট্রের শারদ পাওয়ার নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছেন এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর টোটাল সিটের সংখ্যা হচ্ছে 28। তাহলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল তারা নিশ্চিতভাবে একটা নির্ধারিত সিদ্ধান্তের জায়গায় যেতে পারেন, এই আশাতেই সম্ভবত এনডিএ জোট আজকে বিকেলে বসছেন। আমাদের ধারণা এটাই খুব একটা সুবিধা হবে না, কারণ তারা সেই জোটে দাঁড়িয়েই, অর্থাৎ এনডিএ জোটে দাঁড়িয়ে তারা লড়াই করেছেন। আপাতত ক্ষেত্রে কোনো সমস্যা এনডিএ জোটের হচ্ছে বলে মনে না করলেও যারা এই নিয়ে চর্চা করেন তারা বলছেন আলোচনা একটা শুরু হয়েছে। সে যাই হোক, যে কথাটা বলার যে এই মুহূর্তে দেশের গণতন্ত্র হরণ করার যে চেষ্টা, যেটা নিয়ে ব্যাপক প্রচার হয়েছিল এবার লোকসভা নির্বাচনে, সেটার দিকে হয়তো কোনো সরকারি দল বা বিরোধী দল তারা আর অগ্রসর হবেন না। দেশের মানুষ গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে যে যথেষ্ট সচেতন, তা এবার লোকসভা নির্বাচনে প্রমাণিত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।